জাতিসংঘ থেকে শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রীর ঘোষণা শুনে আওয়ামী লীগের খেলা শুরু। এখন কিন্তু ভয়ঙ্কর তাণ্ডব চালাবে আওয়ামী লীগ। যে কোনো সময় দেশে এসে রাজপথ দখলে নেওয়ার ঘোষণা দিলেন শেখ হাসিনা। এদিকে পুতিন ও শেখ হাসিনার বৈঠকের পর 100% নিশ্চিত ক্ষমতা শেখ হাসিনাই পাবে। বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, আওয়ামী লীগ ইজ ব্যাক। তবে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অ্যাকশন দীর্ঘদিন কেউ দেখেন নাই, বাট আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে। ঘটনার সূত্রপাত হচ্ছে খেলা কিন্তু হয়ে যাচ্ছে, আর সামনে যে ফাইনাল খেলা সেটা আমি অনেক আগে থেকেই বলছি, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে। কিভাবে প্রত্যাবর্তন হবে শেখ হাসিনা, অলরেডি এই বিষয় নিয়ে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর একটি সমঝোতা হয়ে গিয়েছে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর জন্য। অলরেডি কিন্তু একজন উপদেষ্টা সেই সেতুর নাম করতে চেয়েছিলেন 36 জুলাই সেতু, তাতেই স্থানীয় জনগণ বেজায় খেটেছে এবং আয়োজিত অনুষ্ঠান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই সেতু উদ্বোধন করবেন। অনুষ্ঠান শুরুর পর অনুষ্ঠানে গন্ডগোল, মারামারি, ভাঙচুর, অনুষ্ঠান বন্ধ এবং সেতু উদ্বোধনের কার্যক্রম বাতিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি মাত্র সাক্ষাৎকার, আর তার মাঝেই লুকানো বাংলাদেশকে নিয়ে সবচেয়ে বড় কৌশলগত সংকেত। শেখ হাসিনার ভারতে আশ্রয়, তার ফাঁসির রায়, অন্তর্বর্তী সরকারের শরণাপন্ন হওয়া আর ভারতের সরাসরি মন্তব্য তিনি নিজেই ঠিক করবেন কখন দেশে ফিরবেন। এটা কি অন্তর্বর্তী সরকারের ওপর কূটনৈতিক চাপ, নাকি শেখ হাসিনার প্রতি ভারতের প্রকাশ্যে সমর্থন? রাজনীতির মাঠে খেলা হবে, নির্বাচনের মাঠে খেলা হবে। প্রতিদিনই মরে যায়। মাঠ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিক মঞ্চে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। সম্প্রতি সময়ে ভারতের রাজধানী দিল্লিতে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একাধিক নেতা। এই ঘটনাকে অনেকেই কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং এটিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুপরিকল্পিত পরিকল্পনার অংশ হিসেবেই দেখছেন। সম্প্রতি দিল্লির সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বের এই কথোপকথন আয়োজন করেছিল ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া বা FCC। এই কথোপকথনের বিষয় নির্ধারণ করা হয় সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও। এমন সেমিনারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণও শোনানো হয়। বিশ্লেষকদের মতে নরেন্দ্র মোদী সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী লীগের এসব নেতা ভারতে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন। যখন বাংলাদেশে শুরু হয়েছে নির্বাচনী উৎসব, ঠিক এমন সময় ভারতের এই কার্যক্রম নতুন করে প্রশ্ন তুলছে মোদী সরকারের দিকে। নির্বাচনকে বানচাল করতেই শুরু হয়েছে এই ষড়যন্ত্র, আর তাই তো এবার আওয়ামী লীগকে নিয়ে নতুন করে মাঠে নেমেছে দিল্লি। ফাঁসির আসামি হাসিনাকে ফেরত না দিয়ে ভারত শুরু করেছে নতুন খেলা, যা বাংলাদেশ ভারত সম্পর্ক আরও তলানিতে নিতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, গত 5ই আগস্টের পর সাবেক এমপি, মন্ত্রী ও নেতাদের অনেকেই সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এই সংখ্যা কমপক্ষে 300। তারা প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে মিলিত হয় আওয়ামী লীগ সরকারের পতনের কারণ নিয়ে আলোচনা করে। নেতাদের এই আলোচনায় পারস্পরিক নিন্দা সমালোচনার পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে। এসব নেতা মনে করেন ওবায়দুল কাদেরের জন্যই ডুবেছে আওয়ামী লীগ সরকার, তার দম্ভ অহমিকাই দলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এছাড়া খবর পাওয়া গেছে আওয়ামী লীগের একসময়ের দাপুটে নেতা ওবায়দুল কাদের এখন স্বদেশের মাটিতে ফিরতে ব্যাকুল হয়ে পড়েছেন। রাজনীতির মাঠ কাঁপানো সেই দাপট নেই খেলা হবে বলে হুঙ্কার ছাড়ার চেনা মেজাজ, আছে শুধু ব্যাকুলতা আর কাতরতা। ভারতে আশ্রয়ে থাকলেও কাদেরের গলায় এখন ক্ষোভের সূর্যে ভারত বা আমেরিকার উপর ভরসা করে তারা তরি পার হতে চেয়েছিল। সেই মহাশক্তিগুলোর কাছে এখন আওয়ামী লীগ যেন এক ব্রাত্য অধ্যায়। ভূরাজনীতির বিশাল ক্যানভাসে ইউরোপ আমেরিকার কাছে দলটির ভাগ্য এখন নেহায়েত এক নগণ্য বিষয় ছাড়া আর কিছুই নয়। কাদেরের সাফ কথা, শেখ হাসিনার একক শক্তিতেই রথ চলত, আর বাকি নেতারা দায়িত্ব ভুলে আরামায়েশে মগ্ন ছিলেন বলেই আজ তাদের এই পরিণতি। গতকাল একটা ভিডিওতে বলেছিলাম জামায়াতে ইসলামী নির্বাচনে মারাত্মক কারচুপি করে জিতে যেতে পারে। এই ধরনের একটা ব্যাপার অনেকে বিশ্বাস করেন, এটা কেউ কেউ মনে করেন এবং কেউ জামাতকে বেশ ওভার এস্টিমেট করেন। ওরা ভেতরে কী করছে আমরা তো বুঝতে পারছি না, ওরা অনেক কিছু হয়তো করছে। মানে জামাত যেহেতু গুপ্ত, তাই গুপ্ত অনেকেই কোথায় আছে থেকে কী করে ফেলবেন সেই টেনশন অনেকে করেন। এমনকি কেউ মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলাম ক্ষমতায় চলে যেতেও পারে। আমি কি মনে করি, বলেছিলাম যে আমি ব্যাপারে আমার অপিনিয়ন জানাবো। এটা সত্য, জামাত কারা কি কোথায় কিভাবে আছে এটা বোঝা খুব কঠিন। সরকারের ভেতরে এমন সব মানুষজনকে জামাত সিম্প্যাথাইজার হিসেবে আমরা দেখেছি। আমরা যেহেতু উপদেষ্টাদের অনেকের সাথে কানেক্টেড আছি, যাদের সাথে তারা ডিল করেন, তারাও ওদের সাথে যোগাযোগ আছে। মানে এমন একজন উপদেষ্টা নাহিদ ইসলামকে জামাতের সাথে জোট করার জন্য চাপ দিয়েছেন বলে অন রেকর্ড ইত্তেফাকের এক্সিকিউটিভ এডিটর সালেউদ্দিন ভাই বলেছেন, যে উপদেষ্টার নাম আপনাদের অনেকেরই বিশ্বাস হবে না। সো এই যে সারা বছর দীর্ঘ সময় সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন, তাদেরকে আমরা উদার গণতন্ত্রী মনে করেছি, কিন্তু কোনো না কোনো স্ট্র্যাটেজিক কারণে অথবা তিনি গুপ্ত হয়ে তিনি আদতে জামাত উপদেষ্টা পরিষদে আছে,
সচিবালয় আছে, কোনো সন্দেহ নেই। আমি নিজে কাজ করতে গিয়ে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনেও একটা কাজ করতে গিয়ে দেখেছি ওখানেও গুপ্ত জামাত বসে আছে, যাকে বিএনপি মনে করেছে সে হয়তো তাদের লোক হতে পারে। সেরকম বিভিন্ন বিভিন্ন জায়গায় এটা আছে। মাঠ প্রশাসনে তো আছেই, ডিসি এসপিদের একটা অংশ গুপ্ত জামাত, মানে তারা জামাত হিসাবে আছেন। তারপর তো আমরা এটা দেখেছিও জামাতের সেই ষড়যন্ত্র, ইসলামী ব্যাংকের লোকজনকে বা অন্যান্য ব্যাংকে থাকা লোকজনকে কিভাবে দায়িত্ব দিয়ে ভেতরে বাইরে কাজ করাবেন, একটা মানে অনলাইন মিটিং ফাঁস হয়ে গিয়েছিল, সেটা দেখেছি। তো তাদের নানা রকম চেষ্টা থাকবে, তাদের টাকা থাকবে, তারা প্রচুর টাকা খরচ করারও চেষ্টা করতে পারেন। 2018 সালের নির্বাচনের আগে এই পর্যায়ের বিশেষ করে ডিসি এসপি লেভেলে রিটার্নিং অফিসার ডিসিরা থাকেন, ইভেন ওরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন, এই পর্যায়ে রীতিমতো বিরাট টাকার ট্রানজ্যাকশন হয়েছে। সো সব কিছু ঘটে তারা নির্বাচন জিতে যাবেন, জিতে যেতে পারেন, এই ধরনের একটা বোধ আমাকে অনেকে বোঝানোর চেষ্টা করেন। এগুলো হচ্ছে তাদের যুক্তি। হঠাৎ করে দেখা যাবে এগুলো ঘটে গেছে, অথবা ভোট কাউন্টিংয়ের পর কোনো না কোনো ফর্মে কারচুপি হয়েছে, 2008 সালে যা হয়েছিল সেরকম ইত্যাদি ইত্যাদি আলাপ কেউ সামনে আনছেন। আমাদের একটা কথা একটু মনে রাখা দরকার, একটা কারচুপি তখন কার্যকর হতে পারে যখন দুটো দলের শক্তির কাছাকাছি অবস্থান থাকে। আমি জানি এরপর অনেকে যুক্তি দেবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু কিছু জরিপে দেখা গেছে যে বিএনপি জামাত নাকি খুব নেক টু নেক। আমি ওই তর্কে যাচ্ছি না, আমি মনে করি ইটস হিউজলি ডিফারেন্ট, মানে দুজনের গ্যাপ আনবিলিভেবলি বড়। জামাত কোনোভাবে কাছাকাছি না, বহু বহু দূরে পড়ে আছে, বহু দূরে পড়ে আছে। এখন এই প্রেক্ষাপটে পারবে কিনা? আচ্ছা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জেতা যায় কিনা? আমরা যদি 2018 সালের কথায় আসি, 18 সালের নির্বাচনের সময় শেখ হাসিনার কাছে সব কিছু ছিল, প্রশাসন, পুলিশ, মানে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের মাটি ছেয়ে ফেলেছিল, কোনো সন্দেহ নেই। ব্যবসায়ীরা, মানে গাছের পাতাও আমরা ফান করে বলতাম না, গাছের পাতাও আওয়ামী লীগ করতো। আচ্ছা, সেই আওয়ামী লীগও কি 2018 সালে দিনের বেলায় কারচুপি করতে পারবে, সাহস করতে পেরেছিল? বিএনপির মতো এত বড় একটা দল যখন মাঠে থাকে, সে দিনের বেলায়ও এই চুরিটা করতে পারবে না, এটা শেখ হাসিনা জেনেছিলেন। কারণ শেখ হাসিনার কাছে আমাদের যে কারো চাইতে অনেক বেশি তথ্য ছিল। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে, নিশ্চয়ই ভারতীয় গোয়েন্দা সংস্থাও তাকে তাদের মতো করে রিপোর্ট দিয়ে গেছে। তার মানে শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন দিনের বেলায়ও তিনি এটা করে উঠতে পারবেন না, তাই তিনি রাতে সেল মেরেছিলেন, রাতেই কাজটা শেষ করেছেন। ওটা ছাড়া তিনি ক্ষমতায় থাকতে পারতেন না, ক্ষমতায় আসতে পারতেন না। তাহলে এটা বুঝলাম আমরা বিএনপির মতো একটা দল। আবার এখানে কিন্তু বিএনপির বিপরীতে আওয়ামী লীগের মতো, তখন কারণ তো আওয়ামী লীগ বিরাট পাওয়ারফুল দেখাচ্ছিল তাদেরকে, যেহেতু সব রকম সক্ষমতা, সব রকম শক্তি তাদের সমর্থনে আছে। সেই আওয়ামী লীগ বিএনপিকে কারচুপি, ওরা কারচুপি করবে আর বিএনপি সেই মাঠে থাকলে সেটা পেরে উঠবে, তারা মনে করেনি। সেই তুলনায় জামাত এখন আদৌ কোনো শক্তি না। আর ধরে নিলাম মাঠ পর্যায়ে, মাঠ প্রশাসনে কিছু গুপ্ত জামাত আছে, তারা জামাতের হয়ে কাজ করার চেষ্টা করছে, কিছু কিছু জায়গায় আরও কিছু গুপ্ত আছে, 2-4 জন উপদেষ্টা গুপ্ত আছেন, তারা কাজ করার চেষ্টা করছেন, নির্বাচন কমিশনে আছে। আওয়ামী লীগের সাথে পুরোটাই তাদের ছিল, সেটাই তারা দিনের বেলা কারচুপি করতে পারেন। আর কিছু কিছু গুপ্ত যদি থেকেও থাকে, তারা দিনের বেলা চুরি করতে পারবেন, মনে করি না। আরেকটা কথা জরুরি, সেটা হচ্ছে তাহলে কি রাতের বেলা করবেন? সেটারও সম্ভাবনা নেই। তার চেয়ে জরুরি কথা, সবচেয়ে জরুরি কথা, আওয়ামী লীগের সময় সবাই আওয়ামী লীগের হয়ে চুরি করেছিল, কারণ তারা জানতেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সেটা রাতের বেলা হোক আর যেভাবেই করুক ক্ষমতায় আসবে, এবং আওয়ামী লীগ 41 পর্যন্ত ক্ষমতায় থাকবে, তাই তারা আওয়ামী লীগের সাথে লাইন হয়েছেন। যে গুপ্ত জামাতরাও আছেন বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এসপি বা অন্যান্য কোনো জায়গায় প্রিজাইডিং অফিসার, যারাই আছেন না কেন, তারা জানেন তাদের অন্তত তারা এখন চুরি করে জামাতকে চেষ্টা করবেন জেতাতে নির্বাচনে, কিন্তু তারা ভেতরে জানেন যে আসলে জামাতের গ্যাপ অনেক হাই, বিএনপি জিতে যাচ্ছে। তাহলে তাদের ভবিষ্যৎ চাকরি, চুরি চামারি করে ভবিষ্যৎ চাকরি শুধু না, তারা শাস্তির মুখে পড়তে পারেন, এটাও তারা জানেন। সে কারণেই শতভাগ ডেডিকেটেডলি চুরি করতে যাবেন সেটাও আমার বিশ্বাস হয় না। বরং তারা ভাববেন যতটুকু পারা যায় করার চেষ্টা করবো, পরিস্থিতি বুঝবো, না হলে করবো না। তো শতভাগ ডেডিকেটেড হয়েও তারা কাজ করতে পারবেন না, কারণ তার চাকরি বাঁচাতে হবে এবং শাস্তি থেকে দূরে থাকতে হবে। অনিবার্যভাবেই ভবিষ্যতে যে সরকার আছে, নির্বাচনে যেসব অপরাধ হতে যাচ্ছে, যেসব এর সাথে যেসব কর্মকর্তারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে মারাত্মক শাস্তিপূর্ণ ব্যবস্থা নিতে হবে, সেই পদক্ষেপ যাতে থাকে। তো সব কিছু মিলে আমার মনে হয় অনেকে যে ভয় করছে জামাত কি না কি করছে ভেতরে বসে বসে, এই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা কি না কি করতে পারে, কিন্তু নির্বাচন হবে এবং সেই নির্বাচন ম্যানিপুলেট করে জেতা কোনোভাবেই সম্ভব তাদের হবে না। কোনো 2-4টা সিটে ভীষণভাবে করতে পারে, 2-4টা সিট করতে পারে সর্বোচ্চ, সেটা বাড়লেও বা কততে যাবে আসলে। আর আপনারা আপনাদের মতো করেই ভাবুন, সবাই নিশ্চিন্ত থাকুন। দিনের বেলা যদি নির্বাচন হয়, চুরি করে জামাত ক্ষমতা। শুরুতেই আপনাদের একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখলে পরে আপনারা একটু আঁচ করতে পারবেন। এইমাত্র ব্রিগেড গাড়ির গ্রাউন্ডে এসে পৌঁছলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি। এত রক্ত কোন জাত, কোন দেশে, কোন দিন দেয় নাই, যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে। আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে। সেই সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার এগিয়ে না আসতো। আমার দেওয়ার মতো কিছুই নাই, শুধু আমি এইটুকু দিতে পারি, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। পশ্চিম পাকিস্তান দেখলেন তো ভিডিওটা, শুনলেন ওখানে। এবার আমি আপনাদের একটা জিনিস বলি, বহুদিন আগে আমি একটা কথা বলেছিলাম আপনাদের যে নরেন্দ্র মোদী কিছু অকল্পনীয় করতে যাচ্ছেন। ঠিক কবে বলেছিলাম আমার মনে নেই, 2-3 মাস আগে হবে হয়তো। অকল্পনীয় কি সেটা আমি জানি না, পরবর্তী সময় হয়তো জানতে পারবো। এখন এই যে আমি ধীরে ধীরে বলেছিলাম যে ধীরে ধীরে
মানে আওয়ামী লীগ খোলস খুলে বেরোচ্ছে, তাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এখন প্রথমে তো দলের সঙ্গে সমস্ত অডিও বার্তাবার্তা এই সমস্ত হতো, তারপরে এই যে ফরেনার্স এটা করসপন্ডেন্ট ক্লাবে যেটা ভাষণ হলো, তাতে তো বাংলাদেশের সরকার পুরো একেবারে হিলে গেছে। তাদের রিয়াক্ট করতে 24 ঘন্টা লাগেনি, 48 ঘন্টা লেগে গেছে, বা 50 ঘন্টা বলা যায় লেগে গেছে। তাও খুব দুঃখ পেয়েছে এবং তাদের অন্তরের বেদনা তারা তুলে ধরেছে, কিন্তু সাহস করে ভারতবর্ষকে একটা চিঠি পাঠাতে পারেনি যে এই বক্তব্য বন্ধ করা হোক। এখন এই যে ভূমিকম্প যেটা হয়েছে, ভিত কিন্তু আলগা হয়েছে, সেটা আমাদের নরেন্দ্র মোদী বুঝতে পারছেন। ইউনুস শিক্ষা দীক্ষা আছে, ইউনুসের পরিচয় টরিচয় আছে, নিজেকে একটা বিরাট মনে করেন, কিন্তু নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী, সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন, আমেরিকার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। যে ইউরোপিয়ান ইউনিয়ন একদিন শুধু ভারতবর্ষের নিন্দা করে যেত, তারা এখন ট্রেড ডিল করার জন্য, আর্মস ডিল করার জন্য তারা ছুটে আসছে। এমনকি সামরিক বিনিময়, শক্তির বিনিময় তারা করবে ইউএইর মতো। ইউএই সুলতান চলে এসছেন এখানে ছুটে। এগুলো তো এমনি হচ্ছে না। ডক্টর ইউনুস ভাবছেন নরেন্দ্র মোদীকে ও আমি এক হাতে ধরে এক হাতে বেঁচে দেবো। পাকিস্তানের গ্যাস খেয়েছে না, তো নরেন্দ্র মোদী অকল্পনীয় কিছু একটা করতে যাচ্ছেন। দেখুন, আমাকে পুরো এমবার্গো আছে, আমি পুরোটা বলতে পারবো না আপনাদের, ভবিষ্যৎ আপনাদের বলে দেবে। যদি কখনো আমার উপর থেকে এমবার্গো উঠে যায়, তাহলে পরে আপনাদের আমি পরিষ্কার বলে দেবো। আপনাদের আন্দাজ করে নিতে হবে এই ভিডিওটা কেন দেখালাম এবং এই কথাগুলো আমি কেন বলছি। আপনারা ডট টু ডট মিলান, আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি এবং কি হতে যাচ্ছে। কাল রাতে আমাদের নয়াদিল্লিতে সাউথ ব্লকে 3 সেনাপ্রধান এবং আমাদের সিডিএস, তার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়। এই বৈঠকে আর কি উপস্থিত ছিলেন? ছিলেন আমাদের এনএসএ অজিত দোভাল এবং বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর। রাজনাথ সিং কিন্তু ছিলেন না। অর্থাৎ মারপিটের গল্প এখানে কিছু নেই, শুধু কূটনীতির খেলা হবে। আর একজনকে ডেকে পাঠানো হয়, সেটা হচ্ছে ডিআরডিও, যারা আমাদের এই ডিফেন্সের সব কিছু দেখাশোনা করে, সে হচ্ছে ডিআরডিওর অধিকর্তাকে ডেকে পাঠানো হয়। তার মানে এমন কিছু একটা হতে যাচ্ছে, সেটা হচ্ছে অকল্পনীয়, যেটা ইউনুস সরকার, বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ কেউ ধরতে পারছে না। এটা আমি বলেছিলাম 3 মাস আগে, এখন মনে পড়ে 3 মাস আগে আমি বলেছিলাম অকল্পনীয় কিছু করতে চলেছেন নরেন্দ্র মোদী। সে অকল্পনীয় করার সময়টা হচ্ছে এখন চলে এসেছেন। তবে নিশ্চিত থাকুন যে 12ই ফেব্রুয়ারি এই যে নির্বাচনের দিন ঘোষণা করেছেন না, 12ই ফেব্রুয়ারির আগে কিছু হবে না। এমনকি ভারত মায়ানমারকে অনুরোধ করেছে, রাখবে কিনা জানায় বোঝা যাচ্ছে না, যে 12ই ফেব্রুয়ারির আগে কিছু করো না, এরা দেখি নির্বাচনটা করুক, নির্বাচনটা করে এরা সফল হতে পারে কিনা দেখি। ওরা জানে নির্বাচন আর সফল হতে পারবে না, তার জন্যই এরা চাইছে অত্যাচার নিপীড়নের মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছে দাও যে ভারতবর্ষ সহ্য করতে না পেরে যেন অ্যাটাক করে বসে। তাহলে বলবে ভারতবর্ষ আমাদের অ্যাটাক করেছে, আমরা নির্বাচন করবো কি করে? আমাদের নিরীহ দেশ, আমাদের এই তো মাত্র 20 কোটি 140 কোটি মানুষের দেশ যদি আমাদের উপর আক্রমণ করে, তাহলে আমরা ঠিক কি করে? আমরা তো মারা যাচ্ছি, হাই 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 করে সর্বত্র দৌড়ে বেড়াবে, লোকের মন পাবে না, এর দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াবে। সে ব্যবস্থা ভারত করে রেখে দিয়েছে যাতে কোথাও গিয়ে সফল না হতে পারেন। তো এই যে ভারতবর্ষ অ্যালাউ করছে নির্বাচনটা হোক, আর নির্বাচনটা হবে না তারা জানে বলে আওয়ামী লীগের ঘাড়ে আগে ভাগে দোষটা চাপিয়ে দিচ্ছে যে যদি কিছু হয় তাহলে আওয়ামী লীগ করবে। তার মানে নিজেরা গন্ডগোলটা পাকাবে, বাকি আওয়ামী লীগের ঘাড়ে দেবে। ওই জন্য ভারতবর্ষ 12 তারিখের আগে কিছু করবে না, যা করবে 12 তারিখের পর করবে। আমি শুধু আপনাদের আউটলাইনটা বলে দিলাম, অকল্পনীয় কি হতে যাচ্ছে, তার সঙ্গে ওই ভিডিওর কি সম্পর্ক রয়েছে। আপনারা 2 দিয়ে 4 মিলান, আপনারাও বুদ্ধিমান মানুষ, আপনারা নিশ্চিতভাবে ধরে নিতে পারবেন। পাকিস্তানের গ্যাসকে বাংলাদেশ ক্রিকেটটার তো 12টা বাজিয়ে দিল। পাকিস্তান এরকমই, আমি ওই জন্য বলেছিলাম পাকিস্তান ঠিক খেলতে আসবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। পাকিস্তান কি করলো? একবার লেঙ্গি মেরে ফেলে দিল। আপনি ছবিটা ভাবুন, খেলা হচ্ছে, এই ক্রিজে পাকিস্তানের ব্যাটসম্যান, ওই ক্রিজে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান, পেছনে উইকেট কিপার আইপিএল বা বিসিসিআই, ধরুন আম্পায়ার হচ্ছে বিসিসিআই আর উইকেট কিপার হচ্ছে আইপিএল, এই আইসিসি। বাংলা পাকিস্তান বলে দিয়েছে যে 1 রান নিতে হবে, জিততে গেলে 1 রান নিতেই হবে, আমি তোমার সঙ্গে আছি, চলো একসঙ্গে 1 রান নেবো। তুই মেরেই বল ছুটবি, বল মেরেছে, মেরে ছুট লাগিয়েছে বাংলাদেশ।
তারপরে দেখে পাকিস্তান তো ক্রিজ থেকেই বেরোয়নি, ততক্ষণে বিসিসিআই উইকেট উড়িয়ে দিয়েছে, আইসিসি আউট ঘোষণা করে দিয়েছে। এটা হলো গাছে মই তুলে দিয়ে মইটাকে কেড়ে নেওয়া। এখন আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা ট্যাখ্যা দেবেন, বাংলাদেশ সরকারকে বলছে আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন। আপনারা টোটাল যে গান্ডু বনে গেছেন পাকিস্তানের কাছে, আপনাদের গান্ডু বানিয়ে দিয়েছে, সেটা নিজেরা এবার স্বীকার করুন। আমি সবশেষে একটা কথা বলবো, যে এই ভিডিও টোটাল দেখানো এবং আমার বলার মধ্যে একটা সামঞ্জস্যতা আছে, যেটা আপনারা ধরে নিতে পারবেন। আমি একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, অনুপস্থিত শেখ হাসিনা উপস্থিত শেখ হাসিনা থেকেও কিন্তু ভয়ঙ্কর। সেটা বাংলাদেশ সরকার, ইউনূস খুব ভালো মতো বুঝতে পারছে। আর নরেন্দ্র মোদী জানেন আসল নাটটা হচ্ছে ওইটা। সুতরাং ওই কাঁটা দিয়ে কাঁটাকে তোলো, একটা বুলেটও খরচা হবে না, কিচ্ছু খরচা হবে না। যে অকল্পনীয় যে পরিকল্পনা হচ্ছে, সেই অকল্পনীয় পরিকল্পনা যেদিনকে বাস্তবায়িত হবে, সেদিনকে দেখবেন এই সব ঝেঁটিয়ে লোকজন রাস্তায় বেরিয়ে পড়বে এবং এদেরকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে, কাল যেটা বলেছিলাম, বঙ্গোপসাগরে সব ফেলে দেবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কোন দিন কোন সময় সেটা হয়। 12 তারিখের আগে নিশ্চিতভাবে হবে না। তবে এক অডিও বার্তায় যদি এদের ভূমিকম্প হয়ে যায়, তাহলে পরে যে গল্প আমি বলতে চাচ্ছিলাম, সেই গল্প যদি আমি বলি, যদি এমবার্গো না থাকতো, তাহলে আমি যদি বলতাম, তাহলে পরে আমার এই ভিডিওর পরই সরকার পতন হয়ে যেত। আমি বলছি দায়িত্ব নিয়ে, আমি এই ভিডিও করার পর যদি বলতাম আমি ওই কথাটা, তাহলে পরে এই সরকার কালকে পতন হয়ে যেত। কিন্তু এই এমবার্গোটার জন্য আমি বলতে পারছি না। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা নিশ্চয়ই ধরে পেরেছেন। আপনারা না ধরতে পারলেন, 2-4 জনের সঙ্গে কথা বলবেন। এই ভিডিওটা প্রথম দেখানো আর আমার এই বক্তব্য আর অকল্পনীয় কিছু করা এবং কাঁটা দিয়ে কাঁটা তোলার যে যোগটা আছে, সেই যোগটা কি হতে পারে আপনারা সবাই ভাবুন, ভেবে মন্তব্য করে আমায় জানাবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।